হ্যালো হাই নমস্কার ওয়েলকাম। আমি কৌশিক বরুণ আর আজকের এই ভিডিওটা করতে চলেছি ইন্ডিয়ান রেফারিজ, মানে ইন্ডিয়ান রেফারি কিভাবে হওয়া যায়, ন্যাশনাল রেফারি কিভাবে হওয়া যায়, ফিফা রেফারি কিভাবে হওয়া যায়। আর দুঃখের বিষয় মানে ব্যাপারটা হচ্ছে আমি একজন গ্রেড 2 স্টেট আম্পায়ার, আমি একজন কমেন্টেটর অ্যান্ড অ্যাঙ্কার, আমি একজন আরজে ছিলাম, আর আমি একজন ন্যাশনাল রেফারি। সব প্রশ্ন অনেক আসে যে কিভাবে কমেন্টেটর হওয়া যায়, কিভাবে অ্যাঙ্কার হওয়া যায়, কিভাবে স্পোর্টসের সঙ্গে যুক্ত হওয়া যায়, ক্যামেরাম্যান, এইসব নিয়ে অনেক প্রশ্ন আসে। আম্পায়ার কিভাবে হওয়া যায়, কিন্তু সবচেয়ে কম প্রশ্ন আসে যে কিভাবে রেফারি হওয়া যায়। আর জিজ্ঞেস করে অনেকেই যে রেফারি কিভাবে হলে ফিটনেস অনেক মেনটেন করতে হয় এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু কেউ বলে না যে আমি রেফারি হতে চাই। খুব কম লোকেরা জিজ্ঞেস করে, বাট তাদের জন্য এই ইনফরমেশন আর এই ভিডিওটা করা যে কিভাবে ইউ ক্যান বি আ ন্যাশনাল রেফারি, আ ফিফা রেফারি, কত ভালো প্রসপেক্ট আছে, কি পেমেন্টস হয়, আর কিভাবে ফিটনেস মেনটেন করতে হয়, ফিটনেস টেস্টগুলো কি হয়, এই সব কিছুই এই ভিডিওতে বলতে চলেছি। ওয়েল, প্রথমত জানিয়ে রাখি এটা এই ভিডিওটা মানে আমাদের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল আর এআইএফএফ এই রিলেশনশিপেই করছি, বিকজ অন্য স্টেটে কীভাবে টেস্টগুলো হয় আমি অত জানি না। লেভেলগুলো সেমই থাকে, বাট আমি আইএফএ সিআরএ বেসিক্যালি ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন আর এই আইএফএফ এর রেফারি টেস্টগুলো নিয়ে এই ভিডিওটাই বলতে চলেছি অ্যাজ অফ 2025। মানে এরপরে অনেকগুলো চেঞ্জেস হতে পারে। আগে যেরকম ইয়ো টেস্ট হতো, এখন যেরকম ওই বিপ টেস্ট হয়। সো এই চেঞ্জেসগুলো ওভার দ্য ইয়ার্স অনেক হয়েছে, কিন্তু এখন অবধি যা যা টেস্ট হয়েছে বা হচ্ছে সেগুলোই আপনাদের জানিয়ে রাখবো। প্রথমত জানিয়ে রাখি, আমরা যখন পাস করেছিলাম তখন কিন্তু ক্যাটাগরি 5, 4, 3, 2, 1 ছিল। এইটা এখন হয়ে গেছে লেভেল 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অবভিয়াসলি লেভেল 1 মানে যেটা ক্যাটাগরি 1 ইকুইভ্যালেন্ট, এটা এখন টপ লেভেল, মানে দি এলিট লেভেল অফ রেফারিজ ইন ইন্ডিয়া। কিন্তু আগে যেটা ক্যাট 5, 4, 3 ছিল, ওটা এখন লেভেল 8, 7, 6, 5 হয়ে গেছে। তো সেই অনুযায়ী বলবো। সো প্রথমত জানিয়ে রাখি, লেভেল 8 হওয়ার জন্যে মানে ফার্স্ট ইয়ার তোমাদের রেফারিং শুরু করার জন্যে যেতে হবে সিআরএতে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। সিআরএ কোথায়? ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন, দি ওল্ডেস্ট ইন এশিয়া। আর এটা মানে ব্রিটিশদের আমলের অ্যাসোসিয়েশন। তো এটা প্রেস ক্লাবের একদম ব্যাং অপোজিট। প্রেস ক্লাবের যে এন্ট্রি আছে তার অপোজিটই একদম সিআরএ। অনেকেই হয়তো গেছেন, হয়তো জানেও না, ক্যান্টিন খুব ফেমাস। কিন্তু সেই সিআরএ টেন্ট, যেখানে অনেক সময় মাঝে মাঝে ঝামেলা হয়, যে মানে কোনো একটা ম্যাচে কলকাতা ময়দানে কিছু গড়বড় হলো, একদম সবাই ঝাঁপিয়ে পড়ে, রেফারিগুলো টেন্টে আছে, চলো যেতে হবে। জানি না, মানে কিছু না হলে রেফারির দোষ অনেক সময় হয়, অনেক সময় হয় না, অনেক সময় প্লেয়ারদেরও দোষ হয়, এটা মানা উচিত। বাট ইয়ে সফট টার্গেট একটা মানে ছোটো করে একটা জোক বলে রাখি। যখন আম্পায়ারিং করতে চাই, মানে করতে যাই মাঠে, যখন মাঠে ঢুকছি এমনি করে গ্রিট করে, গুড মর্নিং স্যার, খেলার টাইমে শুরু হবে তো, মানে বৃষ্টি পড়ে থাকলে পিচ ভেজা ওই মানে এইভাবে বলে গুড মর্নিং স্যার। আর যখন রেফারিং করতে চাই, সে হয়তো আমাকে চেনেও না যে আমি কে, আগের ম্যাচে কখনো তাকে হয়তো খেলা হয়নি সেই দলকে, পিপ এসে গেছে, মানে পিপ এসে গেছে, এই হচ্ছে ব্যাপার। মানে আম্পায়ারিং করতে গেলে আমি বাইক গাড়ি কোথায় রাখছি আমি সত্যি চিন্তায় থাকি না। রেফারিং যখন করতে চাই তখন কিন্তু মানে হয় না, আমি ভয়তে থাকি যে পেনাল্টি দিলাম, হয়তো ঠিকই দিয়েছি, কিন্তু এসে দেখলাম আমার বাইকটা ভেঙে দিয়েছে বা চাকায় হাওয়া বার করে দিয়েছি, কিছু একটা হতে পারে। আর টাচউড এখনো হয়নি, বাট হোপফুলি হবেও না। আর আমার গাড়ি বা বাইকের ডিটেলস প্লিজ কাউকে দেবেন না। বাট হ্যাঁ, ব্যাক টু দ্য ডিটেলস। লেভেল 8 শুরু করতে গেলে সিআরএ ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন, ওখানে যদি রেফারি হতে চান তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যাওয়া উচিত, বিকজ মার্চে এক্সামটা হয়। মার্চে বেসিক্যালি ওয়ার্কশপ শুরু হয়, তারপর এপ্রিল মেতে ফিটনেস অ্যান্ড তারপর প্র্যাকটিক্যালস, এইসব এইভাবেই এই স্টেপ বাই স্টেপ হয়। সো মার্চে যখন পরীক্ষা হয়, তার মানে ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে নোটিশ বেরিয়ে যায়। বিভিন্ন প্রজেক্টে নাম হয়, কখনো গ্রিন প্রজেক্ট, আমরা পাস করেছিলাম গ্রিন প্রজেক্টে। সো মার্চে যে এক্সামটা হয়, এটা বেসিক্যালি একটা ওয়ার্কশপ হয়, নয় 7 দিনের হবে, নয় 4 দিনের হবে, নয় 15 দিন, মানে ডিপেন্ড করে, এক এক বছর এক এক টাইম পিরিয়ডের হয়। সো এই ওয়ার্কশপে আপনাকে 17টা ল হয় ফুটবলের, লজ অফ দ্য গেম বলা হয়, সেই 17টা ল পড়ানো হবে। একটা ওয়ার্কশপ মতন আপনাকে বোঝানো হবে যে এগুলো হচ্ছে ল। সেই ওয়ার্কশপে একটু ফিটনেস ড্রিলসও করানো হয়, যে মানে কীভাবে এক্সামটা হতে চলেছে আর কি হবে না। আর প্র্যাকটিক্যালি একটু ধরুন ফ্ল্যাগ কীভাবে তুলতে হয়, কীভাবে বাঁশি বাজাতে হয়। সো ফার্স্ট ইয়ার দুটোই হতে হবে, রেফারি হতে হবে, অ্যাসিস্ট্যান্ট রেফারি হতে হবে, মানে পুরো লজ অফ দ্য গেম আপনি ভালো করে জানলেন, প্লাস দুটো পয়েন্ট অফ ভিউ দেখলেন, রেফারি আর অ্যাসিস্ট্যান্ট রেফারি। লাইন্সম্যান আমরা বলে থাকি, বাট ওটা অ্যাকচুয়ালি দ্য টার্ম হচ্ছে, একদম অ্যাকচুয়াল টার্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেফারি। ঠিক যেভাবে আমরা আম্পায়ার আর লেগ আম্পায়ার বলি, বাট না, অ্যাকচুয়ালি আম্পায়ার আর স্ট্রাইকার্স এন্ড আম্পায়ার। সো ইয়েস, ব্যাক টু ফুটবল রেফারিং। ওয়ার্কশপ হলো, রিটেন টেস্ট হলো, রিটেনে যারা পাস করলো তারা যাবে ফিটনেস টেস্টে। ফিটনেস টেস্টে কী হয় সেটা প্রথমে বলি। লোকাল ফিটনেস টেস্ট আগে হতো 17 সেকেন্ডস আর 22 সেকেন্ডসে, যেটা এখন হয়ে গেছে 15 সেকেন্ডস আর ফোন বেজে উঠেছিল, 15 সেকেন্ডস আর 22 সেকেন্ডস হয়ে গেছে। তো আমরা পাস করেছিলাম 17-22,
না, ব্যাপারটা এমনি না যে আমরা খুব ইজি পাস করেছিলাম, পরে ন্যাশনাল এক্সামটা সত্যি খুব টাফের হয়। বাট 15-22 নিয়ে বলি, কিন্তু তার আগে যেই মাঠেই হোক, আমরা ইউনিভার্সিটি মাঠে করেছিলাম, মাঝে মাঝে লাকি থাকলে আমরা সল্টলেক স্টেডিয়াম পাই বা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন পাই। তো যেখানেই হবে, প্রথমে আপনাকে পাস করতে হবে একটা স্প্রিন্ট টেস্ট। 40 মিটার্স কভার করতে হবে 6 সেকেন্ডের মধ্যে। স্টেট লেভেলে 6.5 হয়, সেটা 6.5 সেকেন্ডসের মধ্যে আপনাকে 40 মিটার্স কভার করতে হবে। একটা স্প্রিন্ট না, 6টা স্প্রিন্ট। 6টা স্প্রিন্টের মধ্যে একটা যদি একটু ওভার টাইম হয়ে যায়, মানে একটু আপনি টাইম এক্সট্রা নিয়ে নেন, তাহলে একটাই চান্স পাবেন। বা বেসিক্যালি 7টা ট্রাইতে 6টা স্প্রিন্ট 40 মিটার্স 6.5 সেকেন্ডসে আপনাকে কমপ্লিট করতে হবে। এটা যদি পারলেন তাহলে নেক্সট স্টেজ হচ্ছে দ্য টাফেস্ট ওয়ান। স্প্রিন্টস হয়ে যায়, স্প্রিন্টসের জন্য জেনারেলি আপনাকে একদম ফুল স্পিড দৌড়াতে হবে না, একটু লং স্ট্রাইডস একটু জোর দিলে হয়ে যায়, খুব ইজি। নেক্সট হচ্ছে 10 ল্যাপস 75-25। 75 হচ্ছে মিটার্স, 25 মিটার্স। 75 মিটার্স আপনাকে দৌড়তে হবে 15 সেকেন্ডে। এইভাবে শুরু হচ্ছে, মানে একটা পিপ, ল্যাপ 1 শুরু হলো। 75 মিটার্স আপনি দৌড়লেন 15 সেকেন্ড। একটা টাইমার বাজবে, লাস্ট 5 সেকেন্ডস আপনি জানতে পারবেন, পিপ 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 পিপ, মানে 15 সেকেন্ডস আর ডান। সো এই টাইমের মধ্যে আপনি একটা মার্কের মধ্যে ঢুকে গেলেন, মানে আপনি 75 মিটার্স কমপ্লিট করেছেন উইদিন 15 সেকেন্ডস। এই 75 মিটার্স কমপ্লিট করার পর, মানে যে আমাদের 400 মিটারের ল্যাপটা থাকে, তাতে 25 মিটার্স একটা ডিস্টেন্স আপনি হাঁটবেন। আপনি জগও করতে পারেন, আপনি হাঁটতে পারেন, যাই হোক, মানে আপনি রেডি হয়ে গেলেন, ওই হাঁটতে হাঁটতে নেক্সট স্টার্টিং পয়েন্টটায় চলে গেলেন। নেক্সট এই যে 25 মিটার্স হাঁটা বা আপনার রিকভারি আপনি বলতে পারেন, এটা হবে আপনার 22 সেকেন্ডস। আর মাইন্ড ইট, এগুলো আমি স্টেট লেভেলের জন্য বলছি। সো 22 সেকেন্ডস আপনি হেঁটে গেলেন, স্টার্ট পয়েন্টে গিয়ে রেডি হলেন, আবার একটা হুইসেল হলো, আবার 75 মিটার্স আপনি শুরু করলেন, আর সেটা আবার কমপ্লিট করতে হবে 15 সেকেন্ডসে। সো এই জিনিসটা চলবে 10টা ল্যাপ। বেসিক্যালি এই 75 মিটার্স আপনাকে 40টা দৌড়াতে হবে, বিকজ 400 মিটারের একটা ল্যাপ, একটা ল্যাপে 4টে 75 মিটার্স, আর সেই 75 মিটার্স আপনাকে 40বার দৌড়াতে হবে বা 10টা ল্যাপ দৌড়াতে হবে মিনিমাম। অ্যান্ড যদি এটা আপনি কমপ্লিট করে দেন, তাহলে আপনার ফিটনেস আপনি পাস করে গেলেন। ফিটনেস পাস করে গেলে নেক্সট স্টেজ হচ্ছে রিটেন টেস্ট, যেখানে অবভিয়াসলি 17টা লয়ের উপর আপনাকে এক্সাম নেওয়া হবে। কিছু MCQ, কিছু রিপোর্ট রাইটিং, কিছু এসে টাইপ, তো সব মিলিয়ে মিশিয়ে এমনি 100 মার্কসের একটা এক্সাম। তারপর যখন CFL সিজন শুরু হয়, তখন আপনাকে ম্যাচেস দেওয়া হবে, অবভিয়াসলি লোয়ার ডিভিশন ম্যাচেস, যেখানে আপনি একদম তৈরি হয়ে যাচ্ছেন। আর মানে একটু অবভিয়াসলি তখন এক্সপিরিয়েন্স কম বলে জুনিয়র লেভেল ম্যাচেসগুলো দেবে, যেখানে একজন রেফারি অ্যাসিস্ট্যান্ট আপনার সঙ্গে যাবে। আপনার এক্সামের পর আপনাকে একটা, মানে অবভিয়াসলি সেই প্র্যাকটিক্যালি তো আপনি দেখলেন আপনি কীভাবে রেফারিং করছেন, আপনি ভালো কিনা খারাপ হোয়াট এভার। আর তারপর রেফারি অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করবে, ফর এক্সাম্পল এই ডিসিশনটা কেন দিয়েছিলে, এই পেনাল্টিটা কেন দিয়েছিল, এই কর্নারটা কেন দাওনি, অফ সাইডটা কি ঠিক দিয়েছিলে। তো রেফারি অ্যাসিস্ট্যান্টের ওপর ডিপেন্ড করবে কত কোশ্চেন্স আর কীভাবে আপনাকে ড্রিল করছে। সো সেটা একটা ভাইভা হলো। সেই সব কিছু পাস করার পর একটা লিস্ট বেরোয় যে আপনি ইয়েস পাস করে গেছেন, ইউর নাও আ রেফারি। তো এখন হোয়াট রেফারি, লেভেল 8 রেফারি, স্টেট লেভেল রেফারি, লেভেল 8। ফার্স্ট ইয়ার কি ম্যাচেস দেওয়া এগুলো পরে বলছি, পেমেন্ট এগুলো সব পরে বলছি, বাট এই প্রসেসটাকে বলে দিই। সো লেভেল 8 নেক্সট ইয়ার সেম ড্রিল এক্সাম, ওয়ার্কশপ তখন হবে না, জাস্ট ডিরেক্টলি এক্সাম হবে, ফিটনেস, রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল প্লাস ভাইভা। সো এই নেক্সট ইয়ার পাস করলেন, লেভেল 8 থেকে হয়ে গেলেন 7। নেক্সট ইয়ার সেম থিং, লেভেল 7 থেকে হয়ে গেলেন লেভেল 6। কি হচ্ছে, এই লেভেলগুলো যত উপরে যাচ্ছেন তত আপনার মানে বেটার ক্যাটাগরি অফ ম্যাচেস দেবে। CFL এর লোয়েস্ট ডিভিশন হচ্ছে 5B, মানে গ্রুপ 5B এর খেলাগুলো। তো আস্তে আস্তে আপনাকে 4th, 3rd, 2nd ডিভিশন ম্যাচেস এমনি দেবে আপনার পোটেনশিয়ালের ওপর। তো যখন এই ম্যাচেসগুলো আপনি পেতে শুরু করবেন, লেভেল 6-এ গিয়েও একদম টপ লেভেল ম্যাচেসগুলো পাবেন। প্রিমিয়ার হয়তো পাবেন না, কিন্তু ইয়েস 4th অফিসিয়াল হয়তো পারবেন। ফার্স্ট ডিভিশন খুব ভালো রেফারি হলে ফার্স্ট ডিভিশনও দিয়ে দেয়। তো এই ম্যাচেসগুলো যখন করাবেন লেভেল 6 থেকে, মানে 3 বছর হয়ে যাবে। লেভেল 6-এর পর লেভেল 5টা কিন্তু ইজিলি হবে না। লেভেল 5 হচ্ছে ন্যাশনাল রেফারি লেভেল, মানে আপনি তখন ওই বুকে ছাপটা পড়ে যাবে, NDIFF সেই স্ট্যাম্পটা পড়ে, আমার আছে থ্যাঙ্কফুলি। খুব একটা দারুণ ফিলিং ওটা কিন্তু। সো যাই হোক, লেভেল 5 হওয়ার আগে কিন্তু একটা বছর আপনাকে ওয়েট করতে হবে। সো লেভেল 8, 7, 6 3 বছর আপনি পাস করে গেলেন, যদি এভরি ইয়ার পাস করছেন, আশা করি ফেল করবেন না। লেভেল 6-এ গিয়ে ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যান এক্সট্রা ইয়ার লেভেল 5-এর এক্সাম দেওয়ার জন্য, কারণ ওখানে আরেকটু আপনার এক্সপিরিয়েন্স বাড়লো। আর লেভেল 5 দেওয়ার জন্য, মানে ন্যাশনাল রেফারি এক্সামটা দেওয়ার জন্য, আপনাকে মিনিমাম অফ 20 to 25 ম্যাচেস করতে হয়। AFF থেকে নোটিশ পাঠাবে যে আপনাদের পোটেনশিয়াল ক্যান্ডিডেট লিস্টটা পাঠান, আর তারা যেন এতগুলো ম্যাচেস করে থাকে। সো সেই নাম্বার অফ ম্যাচেস আপনি করলেন।
দিয়ে ন্যাশনাল এক্সামের জন্য আপনার লিস্ট চলে গেল সিআরএ থেকে, মানে আমাদের স্টেটের ক্ষেত্রে বলছি, সিআরএ থেকে লিস্টটা পাঠিয়ে দেওয়া হয় যে এরা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস ফর দি ন্যাশনাল এক্সাম। সো এবার ন্যাশনাল এক্সামের ডিটেলস বলে দিই। ওখানে টাইমিংস কিন্তু ডিফার করে যায়। অবভিয়াসলি ওই এক্সামটা প্রথমে ফিটনেসটাই হবে, মানে ফেজ বাই ফেজ ইজ দ্য সেম। আপনি ওখানে 2 দিন থাকতে হয়। বেসিক্যালি টেস্টের আগের দিন গেলেন, কারণ কি টেস্টটা হয় একদম আর্লি মর্নিং, 6 o'clock 7 o'clock রিপোর্টিং থাকে আর্লি মর্নিং। আর সাধারণত মানে 99% কেসেসে এই টেস্টটা হয় LNIPE গোয়ালিয়রে। গোয়ালিয়রে একটা স্পোর্টস ইউনিভার্সিটি আছে, সেখানে একটা ট্র্যাক আছে, ওখানে স্টেডিয়াম আছে, সব কিছু আছে, মানে স্পোর্টস মানে যেখানে বিএড এইসব শেখানো হয়। সেই ডিটেলস যাচ্ছি না। LNIPE সেখানে গোয়ালিয়রে এই টেস্টটা হয়। জানুয়ারিতে খুব টাফ হয় কন্ডিশনস, বিকজ আপনি যদি নর্থ বেঙ্গলে থাকেন আপনার জন্য একটু ইজিয়ার হবে, বাট ওখানে মানে পুরো ঠান্ডা। আমি দৌড়েছিলাম, মানে মুখে মনে হচ্ছিল শুকিয়ে গেছে পুরো একদম, মানে কাঁপছি। মানে বাংলার ছেলেরা মাঙ্কি ক্যাপ, গ্লাভস, ফুল প্যান্ট পরে দৌড়ে, এতটা ঠান্ডা থাকে। মানে আমরা যে দার্জিলিংয়ে ঘুরতে যাই যে ঠান্ডায়, ওই টাইপের ঠান্ডা ওখানে থাকে। সেই ঠান্ডায় টেস্টটা দিতে হয়। জানুয়ারিতে হলে সত্যিই চাপের, অন্য সময় হলে খুব একটু রিল্যাক্সিং হয়, একটু লেট হয়ে গেলে ফেব্রুয়ারি মার্চ হয়ে গেলে খুব ভালো হয়, বাট ভেরি টাফ। জানুয়ারি ইটস ভেরি চিলি। তো সেই টেস্টটা যখন হয় আর্লি মর্নিং রিপোর্ট করতে হবে আপনাকে। রিপোর্টিং অবভিয়াসলি আগের দিন ওরা ওখানে ডরমিটরিতে রাখবে। সেই টেস্টটা আপনার নিজের খরচায় যেতে হবে, আর একটা 2000 রুপিস বা 3000 কত একটা টাকা দিতে হয়, যেটা আপনি যে ওখানে থাকছেন, খাবার খাচ্ছেন, ওই জিনিসটার জন্য ডরমিটরি চার্জেস। সো আগের দিন রাত্রে গেলেন, একদম রিল্যাক্স করে থাকলেন। নেক্সট ডে মর্নিং টেস্ট আপনার। টেস্ট এই 75 মিটার্স এই 40টাই হয়, কিন্তু টাইমিং ডিফারেন্ট হয়ে যায়। টাইমিং হয়ে যায় 15 and 18। 15 সেকেন্ডসে 75 মিটার্স, 18 সেকেন্ডসে 25 মিটার্সটার রিকভারি। আর তার আগে যে 6টা স্প্রিন্ট হয়, সেই স্প্রিন্ট কিন্তু 6 সেকেন্ডে কমপ্লিট করতে হয়। একটা স্প্রিন্ট 6 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এখানে 6.5 না, 6 সেকেন্ডসের মধ্যে আপনাকে স্প্রিন্টটা কমপ্লিট করতে হয়। সেই স্প্রিন্টস কমপ্লিট করার পর নেক্সট স্টেজ হচ্ছে ওই 75-25, যেটা 10টা ল্যাপ। 12টা ল্যাপেরও থাকে প্রভিশন। আপনি 10টা ল্যাপের পর যদি কন্টিনিউ করতে পারছেন, তাহলে 12টা ল্যাপও করতে পারবেন। তাহলে কি হয় যে আপনি বেশি নজর কাটছেন, আর বেশি আপনি চোখে পড়ছেন ওখানে রেফারি অ্যাসেসর বা রেফারি প্যানেলের, যে হ্যাঁ এর ফিটনেস খুব ভালো আছে। জেনারেলি খুব কম লোকেরাই পারে 12টা ল্যাপ। আমি তো খুব কষ্টে কমপ্লিট করেছিলাম, খুবই কষ্টে। আরেকটা জিনিসও বলে রাখি, আমি ফার্স্ট ইয়ার ফেল করেছিলাম, পারিনি ওই ঠান্ডাতে। নেক্সট ইয়ার গিয়ে পাস করেছিলাম, হাল ছাড়িনি। নেক্সট ইয়ার গিয়ে কিন্তু একদম পাস করেছিলাম, আর ন্যাশনাল রেফারি স্ট্যাম্পটা পড়েছিল। তো ইয়েস, অ্যাসিস্ট্যান্ট রেফারিজদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট হয় ব্যাপারটা। অ্যাসিস্ট্যান্ট রেফারিদের জন্য কোডা বলে একটা টেস্ট হয়, যেখানে সাইড ওয়াইজ রানিং 15 সেকেন্ডসে কমপ্লিট করতে হয়। মানে আপনারা যাকে লাইন্সম্যান বলেন, সেই অ্যাসিস্ট্যান্ট রেফারিদের টেস্ট একটা 15 সেকেন্ডসে কোডা টেস্ট হয়, যেটা কমপ্লিট করতে হয় 15 সেকেন্ডসে। 30 মিটার স্প্রিন্টস 4 to 5 সেকেন্ডসের মধ্যে দৌড়তে হয়, 4.5 না কত একটা থাকে। আর অ্যাসিস্ট্যান্ট রেফারিজের টাইমিং 15-18 হয় না, 75-25টা। অ্যাসিস্ট্যান্ট রেফারিদের টাইমিংটা হয় 15-20, 15 সেকেন্ডসে 75 মিটার্স, 20 সেকেন্ডসে রিকভারি। সো ড্রিলটা সেম, 75 মিটার্স 25 মিটার্স, খালি টাইমিংস চেঞ্জ হয়ে যাচ্ছে স্টেট লেভেল থেকে এসে ন্যাশনাল লেভেলের রেফারি আর অ্যাসিস্ট্যান্ট রেফারিদের জন্য। বাট 10টা ল্যাপ মিনিমাম পাস না করলে, মানে অনেকেই হয় যে প্রথম ল্যাপে ছেড়ে দিচ্ছে হয়, মিডওয়ে ছেড়ে দিচ্ছে হয়, খুব কষ্ট হয় যখন আপনি 8th 9th ল্যাপে গিয়ে আর পারছেন না। আর এই টেস্টটা খুবই চাপের, মানে HIIT অ্যাকচুয়ালি হাই ইন্টেন্সিটি ইন্টারভেল টেস্ট বা ট্রেনিং যেটা আমরা করি, সেই টেস্টটাই হয়। দৌড়চ্ছেন হার্টবিট ওপরে, আবার রিকভারির সময় ড্রপ করলো, আবার দৌড়চ্ছেন 75 মিটার্স। আর এগুলো স্প্রিন্টস টানতে হয় না, লং স্ট্রাইডসই হয়। টাইমে না ঢুকলে ইয়েলো কার্ড, সেকেন্ড ইয়েলো রেড কার্ড, জাস্ট লাইক প্লেয়ার্সদের ঠিক যেভাবে হয়। তো ফার্স্ট ইয়েলো দেখলে কশন, তার আগে একটা ভার্বাল কশন দেয়, ভাই তুমি টাইমে ঢুকছো না, মার্কারের মধ্যে ঢুকে যাও। না পারলে সেকেন্ড কশন, দেন থ্যাংক ইউ, টাটা, বাই বাই। সো অ্যাভয়েড করবেন সেটা। ফিটনেস পাস করলেন, যারা পাস করলো না ওখান থেকে টাটা বাই বাই, অবভিয়াসলি রুমে এসে প্যাক করে যাবে। যারা পাস করলো, নেক্সট স্টেজ হচ্ছে 2-3 ঘন্টা পর দুপুরবেলা একটা এক্সাম হয়, রিটেন এক্সাম। এবার রিটেন এক্সাম যারা পাস করবে তারা যাবে সেই প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যাল কোথাও হবে? ইন্টারন্যাশনাল বুঝছি, ন্যাশনাল এক্সামের জন্য, ন্যাশনাল রেফারিদের জন্য প্র্যাকটিক্যালটা হবে কোনো একটা টুর্নামেন্টে, জুনিয়র লেভেল টুর্নামেন্ট, লাইক BC রয়, যেটা আন্ডার 14 হয়, বা কোনো একটা স্টেট লেভেল টুর্নামেন্ট, সেখানে আপনার পোস্টিং হবে। এবার আসছি পেমেন্টসে। সেই পেমেন্টসগুলো হয় 2000 রুপিস পার ডে। একটা টুর্নামেন্টে আপনি যাচ্ছেন, যেখানে হয়তো 14 দিনের টুর্নামেন্ট, ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট অবভিয়াসলি, বাট জুনিয়র লেভেলের আন্ডার 14 বা আন্ডার 16। সেই 14 দিনের টুর্নামেন্টে হয়তো আপনাকে প্রত্যেক দিন ম্যাচ খেলাতে হচ্ছে না। আপনি হয়তো খুব ফিটনেসে ভালো, রিটেন দুর্দান্ত, রেফারি ভালো না, ওর জন্য আপনাকে হয়তো
ম্যাচেস প্রথম দিনের পর বেশি দিল না, বাট তাও আপনি ওখানে 14 ডে থাকলে 2000 রুপিস ইন্টু 14, 28,000 পাবেন, অবভিয়াসলি ট্যাক্স কেটে হাতে আসবে। আর আপনি 14 দিনও খেলালে 28,000 পাবেন, 4 দিন খেলালেও 28,000, বেসিক্যালি যতদিন থাকছেন ইন্টু 2,000 আপনি পাবেন। অবভিয়াসলি অনেকেই বলবে পেমেন্ট অনেক খুব ভালো, অনেকে বলবে কম, ডিপেন্ড করে আপনার থিঙ্কিং বা আপনার চাহিদা বা আপনার লাইফস্টাইলের ওপর। বাট তাও আমি বলবো যে এই পেমেন্টের জন্য অনেকেই হয়তো আসতে চাইবে না। ক্যারিয়ার হিসেবে কেন নেবে 2,000 পার ডে, আর সেটাও শিওরিটি নেই যে 365 ডেজ আপনি পাবেন। এই 14 ডেজ বা এই 7 ডেজ যে টুর্নামেন্টটা পেলেন, এরপর নেক্সট পোস্টিং কবে হবে কোনো ঠিক নেই। বাট যাই হোক, এই 7 ডেজের পোস্টিং আপনি 3টে ম্যাচ করলেন বা 7টা ম্যাচ করলেন, এরপর একটা আপনার লিস্ট বেরিয়ে যাবে আপনি পাস করেছেন কিনা। প্রত্যেকটা ম্যাচের পর অবভিয়াসলি রেফারি অ্যাসেসর আপনাকে অ্যাসেস করবে কোন ডিসিশন ঠিক ছিল না ছিল এক্সেট্রা। আর ভিডিও ইউটিউব থাকলে তো অবভিয়াসলি সেই ম্যাচগুলো পজ করে করে দেখিয়ে আপনাকে বলে দেবে কোনটা ভুল। সো ইয়েস, আশা করি আপনি সেই টেস্টটা পাস করলেন, ভাইভা পাস করলেন, ফুল মার্কস বা একটু কম মার্কস পেলেন, যাই হোক পাস করলেন, হয়ে গেলেন আপনি ন্যাশনাল রেফারি। ন্যাশনাল রেফারি মানে কিটসটা পেয়ে যাবেন, এআইএফএফ এর স্ট্যাম্প, সক্স, যেই স্পন্সর থাকুক, আগে নিভিয়া ছিল তারপর চেঞ্জ হতে থাকে, তো সেই সক্স, বুট দেবে না আপনাকে, 3-4টে সেট অফ জার্সি দেবে, মানে ডিফারেন্ট কালার্স, যেটা আমরা রেফারিরা পরে থাকি, ফ্লোরোসেন্ট গ্রিন, ফ্লোরোসেন্ট রেড, ব্ল্যাক, এই জার্সিগুলো ফুল স্লিভ, হাফ স্লিভ, সক্স, তারপর একটা ওয়ার্ম আপ জার্সি, এইসব দেওয়া হয়। তো হয়ে গেলেন আপনি ন্যাশনাল রেফারি। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই কুইকলি র্যাপ আপ করে দিই, মেইন পার্টটায় চলে আসি। অনেকেই ডিসকাস আর জানতে চায় যে টাকাটা কত। স্টেট লেভেলে ফিরে আসছি, আবার টাকাটা বলছি। ফার্স্টে আমরা শুরু করি অফিস ম্যাচেস দিয়ে। অফিস ম্যাচ নিশ্চয়ই জানেন, ইয়েস্টে ইয়ার স্টার্স, মানে ধরুন মেহতাব হুসেন খেলে মেট্রোর জন্যে, সাইদ রহিম নবী খেলে সিইসির জন্য, দেবজিৎ ঘোষ ইনকাম ট্যাক্স, সৌমিত্র চক্রবর্তী খেলে জিএসটির জন্য। এর একটু 25 মিনিট একটা করে খেলা হয়। অফিস ফেডারেশন যদি জেনে থাকেন, কলকাতা ময়দানে পিএনটি ফেডারেশন মাঠে এই খেলাগুলো হয়। সেই ম্যাচেস আমরা প্রথমে অফিসিয়েট করতে চাই। কেন? পেমেন্ট কম, তাই নতুন রেফারি যারা তাদেরকে পাঠিয়ে দাও। লেভেল 8 রেফারিজ বেসিক্যালি জাস্ট পাস করেছি। পেমেন্ট কত? 90 রুপিস। 100 টাকা হচ্ছে পেমেন্ট, তার মধ্যে 10 টাকা মানে 10% চলে যায় সিআর এর কাছে। অবভিয়াসলি যাই আপনি পাবেন 10% সিআর কে দিতে হয়। 90 রুপিস হচ্ছে পার ম্যাচ পেমেন্ট। আপনি আসবেন যেখানেই থাকুন 90 রুপিসের জন্য রেফারি করাতে, জাস্ট পিওর আউট অফ প্যাশন। আর লক্ষ্য থাকবে যে ফিফা রেফারি হব, ন্যাশনাল রেফারি হব, সেই লক্ষ্য থাকলে, সেই প্যাশন থাকলে, আবেগ থাকলে আপনি আসবেন। হয়তো 90 রুপিস আমার মনে হয় না কেউ আসবে, বিকজ ডেইলি ওয়েজ লেবার তারাও হয়তো বেশি টাকা পায় অন্য কিছু, একদম আমি জানি না, মানে অবভিয়াসলি 90 রুপিস থেকে বেশি তো টাকা অন্য কোনো কাজ করলেই পাওয়া যেতে পারে, বাট প্যাশনের জন্য আসা হয়। ওই একটা ম্যাচ আপনি করিয়ে চলে গেলেন, এটা শুরু হলো লেভেল 8। লেভেল 7, লেভেল 6 আমি বলছিলাম। আচ্ছা, ন্যাশনাল হয়ে গেলে আপনি হয়ে যাবেন কিন্তু লেভেল 5, লেভেল 4 হচ্ছে মানে আস্তে আস্তে আপনি ইনক্রিজ করছেন আপনার পোটেনশিয়াল, বেটার রেফারি হচ্ছেন, একদম আইএসএল আই লিগ করাচ্ছেন, তখন লেভেল 3, 2, 1 এইসব জায়গায় পৌঁছে যাচ্ছেন, ফিফা পৌঁছাচ্ছেন লেভেল 1-এ গিয়ে, এএফসি প্যানেলে ঢুকে যাচ্ছেন। তো আমি পেমেন্টসগুলো বলে রাখি। 2024 মানে আগের বছরে কি পেমেন্টস ছিল সিএফএল এ, ফোনটা বার করছি যাতে ফোনে লেখা আছে বলে। 5th ডিভিশন এ, লোয়েস্ট ডিভিশন যেটা 350, 5th ডিভিশন বিতেও 350 রুপিস, 350 টাকা। 4th ডিভিশন 400, 3rd ডিভিশন 450, সেকেন্ড ডিভিশন 500 টাকা, ফার্স্ট ডিভিশন 650, প্রিমিয়ারে 900। প্রিমিয়ার মানে যেগুলো লাইভ ব্রডকাস্ট হচ্ছে, কলকাতা ডার্বি হচ্ছে, সেই ডিভিশনগুলোয় 900 টাকা হচ্ছে রেফারি পেমেন্ট। সো এত গালাগাল, তারপর এই কি আছে রেফারি, বাকিটা বললাম না, ফ্যামিলি শো বলে এই ইউটিউব ভিডিওটা। কিন্তু এই যে এত গালাগাল আপনি হয়তো দেন না বা কেউ না কেউ দিচ্ছে, বা আমিও হয়তো যখন আদার সাইডে ছিলাম, যখন আমি রেফারি ছিলাম না, আমি তো দিয়েছি। এখনও মাঝে মাঝে মনে হয় যে রেফারিদের জন্য ইয়েস ম্যাচের ডিসিশন অনেক পাল্টিয়ে গেছে, কিন্তু ভালো রেফারির চাহিদা অনেক। ভিআর তো ছেড়ে দিচ্ছি, ভিআর এতে ঢোকাচ্ছি না, বাট ভালো রেফারি যে আসবে সেই প্রসপেক্টটা তো দেখাতে হবে যে মানে কি পাচ্ছি আমি অন্য কাজ করি, আমি রেফারিংয়ের ওপর ডিপেন্ডেন্ট না যে এটাই আমার পেট চালাবে বা কিছু। কিন্তু যারা ডিপেন্ডেন্ট, আমার অনেক রেফারি বন্ধু আছে যারা এর ওপরই ডিপেন্ডেন্ট, তারা সানডে করে, মানে যখন ফোন করে বলা হয় যে সানডেই ম্যাচ আছে, তারা আসে না কেন? বিকজ সানডে খেপ খেলাতে চায়। অবভিয়াসলি খেপে 1000 টাকা পাচ্ছে, 1500, 2000, 3000 যাই পাচ্ছে, সেটা বেশি টাকা রাদার দ্যান সিএফএল গেম, রাইট? তো কেন যাবে না? হয়তো লাইফ রিস্ক, খুব চাপ, ছাতা দিয়েও মারতে আসে তারা করে,
বোতল ছুঁড়ে মারে, থানকা ছুঁড়ে মারে, গ্যালারি থেকে বাঁশ বা ওই থানির ফানির ছুঁড়েও মারে। থ্যাঙ্কফুলি আমার অমনি হয়নি। আমার তো এমনি হয়েছিল, পেনাল্টি দিয়েছিলাম একটা টিমের এগেনস্টে, একটা ম্যাচে দুটো প্লেয়ার আমাকে মারতে এসেছিলো, আমিও মারতে যাচ্ছিলাম, কর্মকর্তা এরা এসে থামিয়েছিল। অ্যাকচুয়ালি আমার তখন একটা মাথায় কেরম চলে যে কিছু হারানোর নেই, দূর দিয়ে দিই একটা, কিন্তু রেফারি ড্রেস পরে আছি, মানে পুলিশের ইউনিফর্মের মতন, ইউনিফর্ম পরে থাকলে তো সব কিছু করা যায় না। বাট রাগ ধরে, কিন্তু এটাও রাগ ধরে যে পেমেন্ট এত কম, তাও লোকেরা কেন বলে যে আরে গুরু এ কি বাজে অফিসিয়েট করছে বা হোয়াট এভার। সো আদার সাইডটাও ভাববেন, নেক্সট টাইম যখন রেফারিকে গালাগাল দেবেন ভাববেন যে রেফারি করতে এসছে অনেক কষ্ট করে। আর সিএফএল কলকাতা ময়দান যদি আপনি চিনে থাকেন, দেখে থাকেন, নিশ্চয়ই দেখবেন যে হাঁটু অবধি ঢুকে যাচ্ছে, এতটাই কাদা, সেই কাদায় দৌড়তে হচ্ছে, জুতো ছিঁড়ে গেছে, সেলাই করে দৌড়চ্ছে। অনেক নিডি রেফারিজ যাদের সত্যি মানে আর্থিক অবস্থা ভালো না, তারা কষ্ট করে এই জবটা করছে। আমি অনেকজনকে চিনি যারা দুপুর 3টে ম্যাচের জন্য ভোর 3টে বেরোয় বাড়ির থেকে, বিকজ এতটাই দূরে থাকে তারা। সাইকেলে করে স্টেশনে সাইকেল রেখে ট্রেনে করে আসে, ম্যাচ খেলিয়ে তার ফিরতে ফিরতে রাত্রির 12টা-1টা বেজে যায়। সাইকেল চালাচ্ছে সে ধরুন 14-15 কিলোমিটার, সো মিনিমাম, তার বেশি অনেকে আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যখন কোনো রেফারি ম্যাচ খেলাতে আসছে বা কোথা থেকে তার প্রসেস, তার লাইফ শুরু হয়েছে। আমরা ফুটবলারদের অনেক স্টোরি শুনি যে স্ট্রাগল, এই করতো এই করতো, রেফারিদের খুব কমই শুনেছি। আর ম্যাক্সিমাম রেফারিজদের প্যারালালি কোনো ব্যবসা বা কোনো চাকরি, বা ম্যাক্সিমাম অনেকেই সিভিক ভলেন্টিয়ার থাকে। তো এই জিনিসগুলো ভাববেন। আর ইয়েস, যদি রেফারি হতে চান তাহলে এইসব মাথায় রেখে আসবেন যে এতটা দৌড়তে হবে, 75-25, ফিটনেস একদম বেস্ট লেভেলে রাখতে হবে রানিংয়ে, অ্যান্ড 17টা ল ফুটবলের, আর তার সঙ্গে এই পেমেন্টটা মাথায় রেখে। সো ইট হ্যাজ টু বি পিওর প্যাশন ফুটবল রেফারি হওয়ার জন্যে ইন্ডিয়াতে।